আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম জান্নাহ। লিখেছেন তাজরিয়ান খান তানবী। পর্ব সংখ্যা 34 থেকে 36 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। আধ পাকা দেয়ালের অপর টিনের আধ পাকা দেয়ালের উপর টিনের ছাউনি। ঘরে ঢুকতেই বসার জন্য ছোট্ট রুম। সেই রুমের ডান দিকে একটা শোবার ঘর। শোবার ঘরটিতে দুটো কাঠের পাল্লার জানালা, কম দামি পাতলা পর্দা টাঙানো। পশ্চিমের জানালা দিয়ে দূরের নদীটা এখান থেকেই দেখা যায়। জান্নাহের মামা বাতাসের প্রয়োজনে এই দিকটা খালিই রেখেছেন। উত্তরের জানালা দিয়ে কলকলিয়ে বাতাস ঢুকে। সেখানেই জান্নাহের মামা ছোট বাগান করেছেন। বিভিন্ন ধরনের ফলের গাছে কলমের ব্যবহার করেছেন। যাদের থেকে বাড়িটি কিনেছিলেন তার সেখানে সুপারি, মেহগনি, পেয়ারা, হর্তুকি ও বহেরা গাছও লাগিয়েছিলেন। জান্নাহের মামা শরীফ তা আর কাটেনি, কিন্তু গত মাসে তিনি টাকার প্রয়োজনে মেহগনি গাছটা বিক্রি করে ফেলেন। বাম দিকে আরেকটা শোবার ঘর, তার পাশেই রান্নাঘর। উত্তরের ঘরটাতেই জানালার শিকে হাত দিয়ে তার কাঠের চৌকাঠের উপর চিবুক লাগিয়ে বসে আছে জান্নাহ। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। 2 দিন কথা হয়নি শারহানের সাথে, কলই করেনি। জান্নাহ নিজেও করেনি, আর পারছে না সে। বারবার তাকেই কেন ভালোবাসার পরীক্ষা দিতে হবে? সে কি বাধ্য? ভুল করেছে সে? তাই বলে কি সারা জীবন তার প্রতিদান দিতে হবে? অঝরে কাঁদছে জান্নাহ। ঘরে কারো পায়ের শব্দে নিজেকে গুছিয়ে নেয় সে। চোখ দুটো ভালো করে মুছে তাকিয়ে দেখে শরীফ খাবারের বাটি হাতে দাঁড়িয়ে আছে, কোনোরূপ শব্দ ছাড়াই। জান্নাহ এর পাশে বসে। জান্নাহ তার অশ্রুতে ভেজা চোখ দুটো লুকানোর চেষ্টায় ব্যস্ত, কিন্তু পারল না। কারণ সন্তান আর যাই করুক, বাবা মায়ের চোখ ফাঁকি দিতে পারে না। জান্নাহের মামা শরীফ তার বাবার চেয়ে কম না। অতি নরম গলায় প্রশ্নসূচক বাক্য বললেন শরীফ, শারহানের সাথে কথা হয়েছে? জান্নাহ ম্লান গলায় বলল, না, মেসেজ করেছে, বলল ব্যস্ত, সময় পেলেই কল করবে। জান্নাহ বেশি নারকেল দিয়ে ঘিয়ে ভাজা সেমাই, যেটাকে অনেকেই ভুনা সেমাই বলে থাকে, তা খুব পছন্দ করে। শরীফ নিজ হাতে তা বানিয়ে এনেছে। কথার ফাঁকে তা জান্নাহের মুখে দিচ্ছে। বিরস মুখে জান্নাহ বলল, মামিকে কেন ডক্টর দেখাচ্ছ না? সংক্ষিপ্ত হাসলো শরীফ। মৃদু গলায় বললেন, ডক্টর বলেছে বাইরে নিয়ে যেতে হবে। জান্নাহ ভ্রু নাচিয়ে অধৈর্য হয়ে বলল, তাহলে নিচ্ছ না কেন? শরীফ অত্যন্ত সন্তর্পণে মোলায়েম হাসলেন। স্বাভাবিক গলায় বললেন, পরিজান, আপনি নিশ্চয়ই জানেন আপনার মামার সেই সাধ্য নেই। আর আপাতত। জান্নাহ শরীফের কথা টেনে নিয়ে আহ্লাদি গলায় বলল, এসব কি বলছো তুমি? কিসের সাধ্য নেই? এত টাকা দিয়ে আমি কি করব? তুমি চেক বই নিয়ে এসো, আমি সাইন করে দিচ্ছি। মামিকে তুমি ডক্টর যেখানে যেখানে বলেছে সেখানে নিয়ে যাও। তাকে এইভাবে দেখে আমার ভালো লাগছে না। শরীফ অনুরক্তির সরে বললেন, আপনি জানেন না, সম্ভব নয়। জান্নাহ তপ্ত গলায় বলে ওঠে, কেন সম্ভব না? সব সম্ভব। তুমি কি চাও মামি সারা জীবন এভাবেই বিছানায় পড়ে থাক? আমি মা বাবাকে হারিয়ে ফেলেছি, আর কাউকে হারাতে পারবো না, কাউকে না। ঝমঝমিয়ে কাঁদে জান্নাহ। ব্যগ্র হয়ে তাকে থামানোর চেষ্টা করছে শরীফ। আলতো হাতে নিজের বুকের সাথে চেপে ধরে জান্নাহের মাথা। বিচলিত গলায় বললেন, কাঁদবেন না পরিজান, কাঁদবেন না। আপনার সুখের জন্যই তো এইসব করেছি আমি। আপনি ভালো থাকবেন বলেই করেছি। আপনি এমন করে কাঁদছেন, তাহলে তাহলে কি আমি ধরে নিব আপনি ভালো নেই? সত্যিই আপনি ভালো নেই? জান্নাহ বুক কাঁপিয়ে কেঁদে ওঠে। তার কান্নার আওয়াজ জান্নাহের মামি হোসনা বিছানা থেকে শুনতে পান। তার পুরো শরীর প্যারালাইজড। বিছানায় সারাদিন শুয়ে থাকেন এমনটা ছিল না। জান্নাহকে একবার ছাদ থেকে পড়ে যেতে লাগলে তাকে বাঁচাতে গিয়ে ছাদের উপর স্তূপ করে রাখা পুরনো জিনিসপত্র তার গায়ের উপর পড়ে যায়। তার শরীরের অনেক হাড় ভেঙে যায়। গলায় লোহার রড ঢুকে যায়। সেই থেকে একটা মৃত লাশের মতো বেঁচে আছে হোসনার চোখ দিয়ে পানি পড়ছে। নিজের মেয়ের মতোই ভালোবাসেন তিনি জান্নাহকে। তার নিজের মেয়ে যখন তাদের ছেড়ে চলে যায়, তখন এই জান্নাহই তাদের শূন্য বুকটা পূর্ণ করেছে। জান্নাহর তোর থামাতে জান্নাহ ওড়নার আঁচল মুখে গুজে দেয়। শরীফ জান্নাহের মাথার উপর চিবুকটা রেখে নৈঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে। কারণ যে কারণটা তার জানা তা জিজ্ঞেস করে জান্নাহকে আর কষ্ট দিতে চায় না সে। আর তাকে কাঁদতেও বাধা দিতে চায় না। কারণ নিজের চাপা কষ্ট লাঘব করার একটি উত্তম পদ্ধতি চোখের জলে নিঃসরণ। আপন সম্পর্কে যখন কাঁটা বিঁধে, সেই কাঁটার আঘাতে তখন চোখের জল গড়াবেই। প্রায় 8 ঘন্টা নিজের মামার বুকে পড়ে কেঁদেছে জান্নাহ। এতটা কান্নার পর তার গলা বসে যায়। চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করে। চোখের নিচটা ফুলে যায়। বাচ্চারা যেমন অধিক কান্নার পর কিছু একটা পেয়ে নিজের সব কান্না ভুলে যায়, জান্নাহও তেমন করল। চোখের পানি 2 হাতে মুছে নিয়ে গেড়গেড়ে গলায় বলল,
আপুর সাথে কথা হয়েছে? কবে ফিরবে সে? মুখ ভর্তি হাসলেন শরীফ। বলল এই সপ্তাহেই ফিরবে। জান্নাত আনন্দিত গলায় বলল, এইবার আপু ফিরলে তাকে একটা বিয়ে দিয়ে দেব। ফোঁস করে দম ছাড়লেন শরীফ। হতাশ গলায় বললেন, ও কি রাজি হবে? ওই ছেলের ধোঁকা এখনো ভুলতে পারেনি ও। জান্নাত ব্যস্ত হয়ে বলল, কেন পারবে না? জীবন কি কারোর জন্য থেমে থাকে? আপুর সাথে যা হয়েছে অনেকের সাথেই তা হয়, তাই বলে কি সারা জীবন তা মনে রাখতে হবে? আপু একটা ভুল করেছে, আর ভুলটা আপুর নয়, ওই ছেলেটার। ওই জঘন্য ছেলে আপুকে ধোঁকা দিয়েছে। তুমি দেখো একদিন না একদিন ওই ছেলে তার পাপের সাজা পাবেই। শরীফ নিরস গলায় বললেন, তার আগে তো আমার মেয়েটা শেষ হয়ে যাচ্ছে। জান্নাত অনুনয়ের গলায় বলল, তুমি মন খারাপ করো না, তোমাকে একটা জিনিস দেখাই। জান্নাত উচ্ছ্বাসিত হয়ে ইতিশামের কার্ডটা বের করে ঝলমলে গলায় বলল, এটা তিশাম ভাইয়ার কার্ড, শারহানের বন্ধু, খুব ভালো ছেলে। আপু আসলে তুমি তার সাথে একবার কথা বলতে বলো। শরীফ আক্ষেপের গলায় বললেন, সব জেনে শুনে কি ছেলেটা রাজি হবে ওকে বিয়ে করতে? জান্নাত কিছুক্ষণ থম মেরে মুখ খুলল। সরব গলায় বলল, তিশাম ভাইয়া অনেক বুদ্ধিমান আর বিচক্ষণ, সে নিশ্চয়ই বুঝবে। আর আমার আপু কি দেখতে কম নাকি? আর এত ভালো জব করে। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। শরীফ শ্রান্ত মুখে কার্ডটা নিয়ে যত্নে রাখলেন। জান্নাত উঠে গিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। দূরের নদীটা এখান থেকে দেখা যাচ্ছে। সূর্যের প্রথম রশ্মিতে যেন ধোয়া ধোয়া হয়ে উড়ে যাচ্ছে নদীর শ্রান্ত জলরাশি। আকাশটাও গনগনে প্রভাকরের দীপ্ততায় ঝকঝক করছে। পাশ থেকে কাঠ ঠোকরানোর আওয়াজ শোনা যাচ্ছে। নদীর দিকে উন্মাননা হয়ে নির্মী মেঘ চেয়ে আছে জান্নাত। ভাবুক গলায় বলল, বাবা বলেছিল তারপরে আমার গাইড হবে রাফাত, আর আমি কিনা ওকেই ছেড়ে দিলাম। আজও আমার সাথে থাকলে হয়তো এই ভুলগুলো আমি করতাম না। শরীফ ভাবিত নয়নে তাকিয়ে আছে জান্নাতের দিকে। জান্নাত তার নাম্বার চেঞ্জ করছে বলে রাফাত তার সাথে যোগাযোগও করতে পারছে না। জান্নাত অনুযোগের সুরে বলল, ঠিকই হয়েছে, কাউকে কষ্ট দিলে সেই কষ্ট নিজেকেও পেতে হয়। আমি রাফাতের ভালোবাসা কখনো বুঝতে পারিনি, কোনো দিন চাই উনি বুঝতে। ওর ভালোবাসাকে নিছক বন্ধুত্বের নাম ছাড়া আমি কিছুই দিতে পারিনি। আর দেখো, যাকে ভালোবেসেছি সে প্রতি মুহূর্তে আমাকে ধোঁকা দিয়ে যাচ্ছে। আরেক পশলা অশ্রুসিক্ত হয় জান্নাতের অক্ষিদয়। তার প্রস্ফুরিত চাদর কামড়ে ধরে রেখেছে সে। জান্নাত আবারও ধরা গলায় বলল, বাবা থাকলে এই ভুল আমি কখনোই করতাম না, কখনো শারহানকে বাবার জায়গায় বসাতাম না। আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি শারহানকে ভালোবেসে। তোমাকেও কষ্ট দিচ্ছি আমি। শরীফ ভেজা গলায় বলল, এমন করে বলো না পরিজান, ভালোবাসা সব করতে পারে। আরে আরে ভালোবাসা তো পাথরেও ফুল ফুটাতে পারে, মৃত নদীতে স্রোত তৈরি করতে পারে। আর আমার পরিজান কোনো সাধারণ মেয়ে নয়, সে তো ভালোবাসার আধার, সে কখনো হারবে না। তার ভালোবাসা দিয়ে সে তার ভালোবাসাকে জয় করবে। জান্নাত দৌড়ে এসে তার মামাকে জড়িয়ে ধরে। শরীফের বুকের অংশের পাঞ্জাবিটা ভিজে যায় জান্নাতের চোখের জলে। মুম্বাইয়ের একটি শুনশান এলাকা। রাত প্রায় 12টা। অগোছালো পায়ে ধীরে ধীরে হাঁটছে শারহান। রাস্তায় তেমন গাড়ি নেই। প্রায় মিনিট 20 পর একবার বড় লরি বা ট্রাক যায়। দুধারে ঘন জঙ্গল, তবে হিংস্র প্রাণীর আনাগোনা নেই বললেই চলে। দিনের বেলা মানুষের সরব হয়ে থাকা রাস্তাটা রাত হতেই নীরব নিস্তব্ধ। শারহান একটা বোর্ডের সামনে এসে দাঁড়ায়। এখান থেকে কয়েক কিলোমিটার দূরে একটা এলাকার গতিপথ লেখা। তার পাশেই দাঁড়ায় শারহান। বেশ কয়েকটা ট্রাক যাওয়ার পর একটা ট্রাক এসে থামে শারহানের সামনে। শারহান অবিচলিতভাবে তাকায়। ট্রাক থেকে নেমে আসে খোঁচা খোঁচা দাড়িওয়ালা একটা লোক। গায়ে ঘামে ভেজা চেক শার্ট, গলার সাথে একটা গামছা নয়, তবে সেই রকম কিছু একটা ঝোলানো। চুলগুলোতে কয়েক মাস হাত পড়েনি মনে হচ্ছে। গা দিয়ে ঘামের বোটকা গন্ধ। শারহান স্থির দাঁড়িয়ে আছে। লোকটি তার কাছে এসেই বলল, সালাম সাব। প্রত্যুত্তরে শারহান বলল, ওয়ালাইকুম আসসালাম। লোকটি এদিক ওদিক চোরা চোখে তটস্থ হয়ে তাকালো। গলায় ঝোলানো কাপড়টা দিয়ে মুখের ঘাম মুছে নিল। ঘামের গন্ধের সাথে সস্তা মদের উটকো গন্ধ এসে ঠেকে শারহানের ঘ্রাণ ইন্দ্রিয়তে। নিজেকে তবুও ধীর রাখে শারহান। লোকটি শারহানের কাছে চেপে এসে মিনমিনে গলায় বলল, কেয়া কাম হে সাব, জলদি বাতায়ে। কি কাজ সাহেব, তাড়াতাড়ি বলেন। শারহান একটা মুক্ত শ্বাস নিল। সরব গলায় বলল, উনোনে তুম হে কুছ নাহি বাতায়া। তিনি তোমাকে কিছুই বলেনি? লোকটা খসখসে গলায় বলল, বাতায়া তো থা, पर आप अगर डिटेल्स में कहेंगे तो मेरे लिए अच्छा होगा। আপনি যদি বিশদভাবে বলেন তো আমার জন্য সুবিধা হবে। শারহান লোকটিকে একটা ছবি দেয়, তার সাথে আরেকটা ছবি অ্যাড করে, যা যা হাই কোয়ালিটির ফটোশপ অ্যাপ দিয়ে করা। লোকটি চোখ কুচকে মোবাইলের আলোতে ভালো করে দেখে হেয়ালি গলায় বলল, এ লড়কি তো আচ্ছা হে, पर इस बुढ़िया का क्या करेंगे?
এ মেয়ে তো ঠিক আছে, কিন্তু এই বিদ্যাকে দিয়ে কি করবেন? শারহান দারাজ গলায় বলল, जो कहा गया है वो करो। जितना पैसा चाहिए मैं दूंगी, जितना वक्त वक्त चाहिए लो, पर मुझे ये वरात चाहिए। যা বলা হয়েছে তাই করো, যত টাকা লাগবে আমি দেব, যত সময় লাগে নাও, কিন্তু এই মহিলাকে আমার চাই। লোকটি ছবিটা শূন্য উঠিয়ে ধরলেন, ছবিটির কোনায় দুটো টোকা মেরে বলল, খোদা কসম, अगर ये औरत जिंदा है और इस लाइन में है तो हम इसे जरूर ढूंढेंगे। আল্লাহ কসম, যদি এই মহিলা জীবিত থাকে আর এই সব কাজেই থাকে, আমরা ঠিক খুঁজে বের করব। প্রশ্রয়ের হাসি হাসলো শারহান। লোকটি কপালে হাত উঠিয়ে বলল, সালাম সাহেব, ফের মোলাকাত হোগি। সালাম সাহেব, আবার দেখা হবে। লোকটি ট্রাকের কাছে গিয়া আবার ফিরে এসে জিজ্ঞাসু গলায় বলল, এক সওয়াল হে, এ এ লাগতা হে, এ লাগতা কন হে আপকা? একটা প্রশ্ন, উনি কি হয় আপনার? শারহান বিক্ষিপ্ত গলায় বলল, হ্যাঁ কই, জিসকি ওয়াজহ সে मैं इस दुनिया में हूँ। যাও আব, কেউ একজন যার জন্য আমি এই দুনিয়াতে, যাও এখন। হোটেলে ফিরে এসে একটা লম্বা শাওয়ার নেয় শারহান। 2 দিন পাগলের মতো কেটেছে তার। মুম্বাইয়ের বেশিরভাগ রথেল ঘোরা শেষ তার। অবশ্য তার জন্য একজন পুলিশের সাহায্য নিয়েছে। বিছানায় বসেই ধপাস করে গায়ে এলিয়ে দেয় শারহান। হোটেলটা অতটা উচ্চমানের নয়, শারহান ইচ্ছে করে এমন জায়গা বেছে নিয়েছে। ভালো মানের হোটেলগুলোতে অনেক ঝামেলা পোহাতে হয় পরিচয় লুকাতে। শারহানের চোখের সামনে তার সেই ছোট্ট রজনীগন্ধার মায়াবড়া চেহারাটা ভেসে ওঠে। 2 দিন তার কণ্ঠ পর্যন্ত শুনতে পায়নি। মোবাইলটা নিয়েই কল করে জান্নাকে। বেশ কয়েকবার রিং হলেও জান্না রিসিভ করলো না। খিস্তি বেড়ে ওঠে শারহানের মস্তিষ্ক। ক্ষোভ নিয়ে স্বগক্তি করে বলল, একদিন এই মেয়েটা আমাকে শেষ করেই ছাড়বে। রাগে ইচ্ছে করছে মোবাইলটা গুড়িয়ে দিতে। নিজেকে শান্ত করলো শারহান। তার রুমের বেল বেজে ওঠে। আরেক দফা মেজাজ খারাপ হয় শারহানের। দু একদিন একদণ্ড ঘুমাতে পারেনি সে। খেয়েই এসেছে বাইরে থেকে, এখন আবার কে এলো? শারহান বিগড়ে যাওয়া মস্তিষ্কে দরজা খুলেই চিবিয়ে চিবিয়ে বলল, কি হয়েছে? এখানে কি? এত রাতেও শান্তি নেই? কেমন হোটেল এটা? ছেলেটা কাঁপা কাঁপা হাতে একটা কাগজ দেয় শারহানের হাতে। কম্পিত গলায় বলল, এটা আপনার। ছেলেটি আর দাঁড়ালো না, চঞ্চল পাজোরা চালিয়ে দ্রুত ত্যাগ করলো স্থান। শারহান দরজা লাগিয়ে ঘরে এসে বসে খামটি খুলে একটা চিরকুট পায়। তাতে লেখা, মৃতের ছায় আহাজারি, সুখের ছোঁয়ায় মহামারী, যতই পাক তৃষ্ণা, হারিয়ে তুই যাস না। শারহানের চোখের পাল্লা কাঁপছে। তার নজর গিয়ে পড়ে মোবাইলে। তা ভাইব্রেট হচ্ছে। সৃজা কল করেছে। এলোথেলো বাতাস বইছে, তাতেও রাজ্যের উষ্ণতা। প্রকাণ্ড টিনের নিচে ঝুলানো ফ্যানের বাতাস যেন প্রভাকরের রোশনি টেনে হিচড়ে নিয়ে আসছে। দ্রুত গতিতে ফ্যান ঘুরলেও তার বাতাসে শীতলতার চেয়ে উষ্ণতাই বেশি। চৈত্রের শেষ হয়ে বৈশাখের শুরু। ঘুমট গরমে হাঁসফাঁস করা জনজীবন। একটু প্রশান্তির জন্য বৈদ্যুতিক ঘূর্ণায়মান যন্ত্রের নিচে বসে আরামের জন্য তাকি সূর্যি মামা শয়। গগনে লাবায় যেন ধরণীর ঊর্ধ্বশ্বাস। বিছানায় শুয়ে আছে হুসনা, তাকে স্যুপ খাইয়ে দিচ্ছে জান্না। খাওয়া শেষে টিস্যু দিয়ে মুখটা মুছে দেয়। ক্লান্ত গলায় জান্না বলল, আজ আমি চলে যাব মামি। হুসনার কিছু বলার ক্ষমতা নেই। তার চোখ দুটোই তার সহায়। চোখের পাতা ওঠানামা করে তার ব্যগ্রতা বোঝালেন। ফিক করে হেসে ফেলল জান্না। আনন্দিত গলায় বলল, যেতেই হবে। 2 দিন পর থেকে পরীক্ষা। পরীক্ষায় আন্ডা পেলে শারহান খুব রাগ করবে। হোসনা তার চোখ দিয়ে আবার কিছু বোঝাতে চাইলেন। জান্নাত তাচ্ছিল্যে সুরে বলল, রিসিভ করিনি তো। কেন করব? সে যদি আমাকে ভুলে থাকতে পারে, আমি কেন পারবো না? সে থাক তার কাজ নিয়ে, তোমার এই সব ভাবতে হবে না, আমি সামলে নিব। হুসনা অনেক কষ্টে গলায় অস্পষ্ট আওয়াজ তুলল, চোখের পাল্লা নাড়াতে থাকলো। জান্না সরব গলায় বলল, আপু কালই আসবে। এবার আপু আসলে ধরে বিয়ে দিয়ে দেব। আর তোমাকেও ইতালি পাঠাবো। তোমার মনে আছে মামার বন্ধু সম্রাট আঙ্কেলের কথা? আমি কথা বলেছি তার সাথে, সে সব ব্যবস্থা করে দিবে। তুমি একদম সুস্থ হয়ে যাবে। চোখ দিয়ে খুশির অশ্রু নির্গত করলেন হুসনা। জান্নাকে দেখলেই তার সমস্ত কষ্ট যেন খুশিতে পরিণত হয়। সে না হয় তার জীবন কাটিয়ে ফেলেছে, কিন্তু সেদিন যদি জান্নার সাথে কিছু হতো। মোড়ার উপর বসা থেকে হালকা উঁচু হয় জান্না। 2 হাতে আলতো করে হুসনার চোখে পানি মুছিয়ে কপট অভিমানী গলায় বলল, কাঁদছো কেন তুমি? একদম কাঁদবে না, কাঁদলে তোমাকে একদম ভালো দেখায় না। ঝকঝকে হাসে জান্না। হুসনার কানের কাছে গিয়ে নরম সুরে বলল, পরীক্ষা শেষ হলে আবার আসবো, আর সাথে গুড নিউজ নিয়ে আসবো। চমৎকার হাসে জান্না। হুসনার আগ্রহদীপ্ত চোখ দুটি যেন চকচক করে হাসছে। পাশে দাঁড়ানো মহিলার দিকে তাকায় জান্না। সুক্তাকে রেখেছে
শুক্তাকে রেখেছে হুসনার দেখাশোনা করার জন্য, তার হাতে কিছু টাকা গুঁজে দেয় জান্নাত। সরশেষে শুক্তা বলল, টাকা লাগবো না আফা, চাচা আমারে বেতন দিয়া দিছি। জান্নাত স্মিত হেসে বলল, এগুলো বেতন না, তোমার বোনাস আমি দিলাম মামিকে এত যত্ন করে রাখার জন্য। আজ আমি চলে যাচ্ছি, মামির খেয়াল রেখো, তোমার কিছু দরকার হলে মামাকে বলো। শুক্তা উচ্ছল হাসলো, প্রসন্ন গলায় বলল, আপনি যদি আমার ছোট না হইতেন তাহলে আপনারে সালাম করতাম। আপনি টাকা না দিলে আমার মায় তো মইরেই যাইত। জান্না গাঢ় গলায় বলল, তুমি আমার মায়ের খেয়াল রাখছো তাই আমি তোমার মায়ের খেয়াল রেখেছি, সুদবুদ। এই নিয়ে আর কোনো কথা হবে না। ঝকঝক করে হেসে ওঠে শুক্তা। জান্না তার মামির কপালে আলতো চুমু খায়, তার নিথর পা দুটোতে সালাম করে বিদায় নেয়। দুধারে লম্বা লম্বা গাছ, সড়ক পথে ঝড়গতিতে চলছে গাড়ি, জানালা দিয়ে আসা ফুরফুরে বাতাস, সৃজার সিল্কি চুলগুলো উঠছে। গাজীপুরের একটা কাজ আছে, সেই সূত্রে সৃজাকে জরুরি ভিত্তিতে যেতে হচ্ছে, তাই দেরি না করে শাইককে নিয়েই বের হয়। স্বাভাবিক গতিতে চলছে সৃজার গাড়ি, হাতে থাকা জরুরি কাগজগুলো ভালো করে চেক করে নিচ্ছে যেন কোনো ঝামেলা না হয়। গলাটা শুকিয়ে আসে সৃজার, খুসখুসে কাশি হতেই গলাটা কেমন জড়িয়ে আসে। শাইক সামনের সিটে থাকা পানির বোতলটা সৃজাকে এগিয়ে দেয়। খরা জমিনে বর্ষণের মতো ঝরালো তা, ঢকঢক করে পানি গিলে একটা বড় নিঃশ্বাস নেয় সৃজা। মুহূর্তেই গা গুলিয়ে ওঠে তার, মুখে হাত চেপে ধরে উ শব্দ করে গাড়ি থামাতে বলে শাইককে। শাইক গাড়িটাকে সাইডে চাপিয়ে ব্রেক লাগায়। দমদমিয়ে গাড়ি থেকে বের হয়ে সৃজা মুখ ভর্তি বমি করে ফোঁস করে দম ফেলছে। দাঁত খামটি মেরে পেছনে তাকিয়ে বলল, শাইক পানিতে কি মিশিয়েছ? শাইকের উত্তর সৃজার কানে পৌঁছানোর আগেই একটা মিষ্টি মেয়েলি সুর শুনতে পায় সৃজা। সৃজা! চকিতে পেছন ফিরে তাকায় সৃজা, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ধারালো কিছু একটা শ করে চলে যায় সৃজার গলা ছুঁয়ে। দুই হাতে গলা চেপে ধরে ছোট ছোট ঘাসের উপর বসে পড়ে সে। রাস্তার পাশে স্বল্পদৈর্ঘ্য জঙ্গল, বিকেল নেমেছে দিবসে, সূর্যটা হেলে পড়েছে পশ্চিমে, কমলা রঙের আভায় ছেয়েছে আকাশ, নীলাভ আকাশ কালচে নীলাভ রূপ নিয়েছে। তাতেই বেশ স্পষ্ট করে মেয়েটিকে দেখছে সৃজা। সৃজার দুই উদ্ভাসিত নজর সামনে সেই নীল চোখের মেয়েটির দিকে, চোখের পাতা ভিজে উপচে পড়ছে আর্তনাদের পানি। সৃজার মুখ দিয়ে গড় গড় শব্দ বের হচ্ছে, গলার মাঝ বরাবর সে বিভক্ত জায়গাটা হাত দিয়ে চেপে ধরেছে সে। সেখান থেকে গলগলিয়ে বের হচ্ছে উষ্ণ ঘন নোনতা তরল। গলার দুই পাশের বাক্যবনের সন্ধিস্থলের জায়গাটুকু একবার দেবে যাচ্ছে তো আরেকবার ফেপে উঠছে। তার শ্বাস ধীরে ধীরে তার গতি কমিয়ে ভারী হয়ে যাচ্ছে। সামনে হাঁটুবাজ মেয়েটি নিরুত্তাপ চোখে সৃজাকে দেখছে, তার অধরে হিংস্রতা, তাচ্ছিল্য হাসি। সৃজার নিঃশ্বাস ক্ষীণ হতে থাকে। মেয়েটির পিছনে দাঁড়িয়ে থাকা হুডি পরা লোকটির বৃদ্ধা আঙ্গুল সমান তালে কেঁপে যাচ্ছে। মৃত্যুর সাথে লড়াই করে কয়েক মিনিটের ব্যবধানেই সৃজার আত্মা তার দেহ ত্যাগ করে। মেয়েটি উঠে দাঁড়ায়, কোমর পর্যন্ত ছড়ানো খোলা চুল, ভেতরে স্লিভলেস গেঞ্জি, তার উপরে ফুল স্লিভের কালো জ্যাকেট, বুক পর্যন্ত জ্যাকেটের জিপার আনলক করা, একটা ত্রাস জিন্স, উঁচু হাই হিল পরা। হাতের রক্ত মাখানো ছুরিটা ভাবলেশহীনভাবে সৃজার নিথর দেহের উপর ছুঁড়ে ফেলে। ফুস করে একদমে ফেলে মেয়েটি। চোখ দিয়ে পানি পড়ার আগেই ধীরচিত্তে তা মুছে নেয়। সামনে এগোতে থাকে মেয়েটি। তার হাই হিলও কোনোরূপ ছন্দপতন হলো না। ভেজা চোখ থেকে লেন্সগুলো খুলে রাস্তার উপর ছুঁড়ে ফেলে। গাড়িতে গিয়ে বসে মেয়েটি। ড্রাইভিং সিটে বসা অতি পরিচিত মানুষটি ফ্রস্ট গ্লাসে তাকাতেই মেয়েটির গম্ভীর মুখটি দেখতে পায়। মৃদু হাস্য অধরে তৃপ্তির চাহনিতে তাকায় মেয়েটির দিকে শাইক। হুডিওয়ালা লোকটি সৃজার প্রাণহীন দেহটিকে জঙ্গলের একটু ভেতরের দিকে নিয়ে গেল। তার ফর্সা মুখের উপর সামান্য অ্যালকোহল ছিটিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেয়। মানুষের মাংস পোড়ার অদ্ভুত বিদঘুটে গন্ধটা এসে নাকে ঠেকে মেয়েটির। তার চোয়াল শক্ত হয়। শাইক নরম চোখে তাকিয়ে গাড়ির স্টিরিয়াংয়ে হাত দেয়। শান্ত নদী বয়ে চলছে অবিরাম। তার পার ঘেঁষেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নারকেল আর সুপারি গাছ। তা মাঝে ছোট ছোট বুনো গাছ জড়িয়ে আছে 2-3 ফুটের বড়ই গাছে। তাল গাছে ছড়ানো পাতা দেখলে মনে হয় যেন জীবন্ত হাত পাখা ঝুলছে। সন্ধ্যা নামতে এখনো অনেক বাকি। আজকের বিকেলটা চমৎকার। ভ্যাপসা গরমের পরিবর্তে একটা স্নিগ্ধ পবন মুড়ে রেখেছে তপ্ত পরিবেশকে। নদীর পানিতে ঢেউ খেলছে, সেই ঢেউয়ের তালে পানি সর্পিলকারে আছড়ে পড়ছে পারে, তাতে মৃদু ছন্দ তুলছে। সেই স্নিগ্ধ শীতল ফুরফুরে বাতাসে রাফাতের ঝাঁকড়া চুলগুলো উঠছে। আবেগশূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে নদীর পানে। নদীর মধ্যখানে একটা পালতোলা নৌকা, দুটো ছেলে মেয়ে পাশাপাশি বসে আছে। মৃদু হাস্য অধরে ভ্রু নাচায় রাফাত। তার পাশে গম্ভীর চাহনিতে রাফাতকে পর্যবেক্ষণ করছে ইশাক। সন্তর্পণে রাফাতকে জিজ্ঞেস করলো, কি ভাবছিস তুই?
রাফাত কিঞ্চিত অধরের কোণ বাঁকায়, ব্রাউন রঙের পোলো শার্টের কলারটা টান দিয়ে নামিয়ে নরম ঘাসের উপর হাতের ভর দিয়ে পেছনে হেলান দেয় রাফাত। নদীর পাড়ের সাথেই পাকা রাস্তা, 10 ফিটের প্রশস্ত রাস্তার এই পারে নদী আর ওই পারে বিস্তীর্ণ ধান ক্ষেত। রাস্তার দুই ধারের গাছের শীতলতায় প্রায় ডুবন্ত বিকেলে মানুষ নদীর পাড়ে এসে বসে সময় কাটায়। স্মিত হাস্য অধরে রাফাত প্রাণবন্ত গলায় বলল, জান্না ফিরেছে। চোখের পাল্লা প্রশস্ত করে অতি উৎসুক গলায় ইশাক বলল, তুই কি করে জানলি? রাফাত বিরস হাসে ইশাকের দিকে ঘাড় ঘুরিয়ে সহজ গলায় বলল, নিধি বলেছে। ইশাক যেন এটাই ধারণা করেছিল, হেয়ালি গলায় বলল, ও। ইশাক নদীর দিকে তাকালো, সরস হাসল সে, সোজা বলল, তাহলে এখন কি করবি? রাফাত গাঢ় গলায় বলল, পরীক্ষা চলছে জান্নায়ের। তো? রাফাত সাবলীলভাবে বলল, ওকে আমি কোনো টেনশন দিতে চাই না, ভালো করে পরীক্ষা দিক, তারপর কথা হবে ওর সাথে আমার প্রশ্নের উত্তর আমার চাই। থমথমে গলায় প্রশ্ন ছুড়ে ইশাক, কি করবি তুই? রহস্য হাসলো রাফাত, গম্ভীর গলায় বলল, শাহানার সাথে দেখা করব আমি। ইশাক লাফিয়ে উঠে বলল, পাগল হয়েছিস? একটা ধমকা বাতাস মুখে লাগতেই রাফাতের ঝাঁকড়া চুলগুলো নড়ে উঠল। চমৎকার হাসলো সে, খানিকক্ষণ চুপ থেকে সরব গলায় বলল, জান্না ওর পরিচয় লুকিয়ে রেখেছে কেন? বলতো, শারহানের মতো 10টা ছেলেকে কেনার ক্ষমতা আছে জান্নায়ের, তবুও একটা অসহায় মেয়ের মতো কেন পড়ে আছে ওই বাড়িতে? জান্না শারহানকে ভালোবাসে, কিন্তু শারহান কাউকে বিয়ে করতে চায়নি কেন? এমন তো নয় শারহানের বিয়ের বয়স হয়নি। জান্নাকে দেখেই কেন বিয়েতে রাজি হলো? জান্না তখন মাত্র 15 ছিল। জান্না কেন তার পরিচয় লুকিয়ে শারহানকে বিয়ে করলো? উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে ইশাক, ঝট করেই বলল, হয়তো জান্নায়ের পরিচয় জানলে ওরা জান্নাকে শারহানের সাথে বিয়ে দিত না। রাফাত নিরুত্তাপ গলায় বলল, তেমন নয়, শারহানের মা 5 লক্ষ টাকা যৌতুক নিয়েছে। আমার রেড চিরি কোনো দিক দিয়ে কম না যে তাকে টাকা দিয়ে বিয়ে করতে হবে। শারহান কি সত্যিই জানে না এই বিষয়ে? ইশাক খেপে গিয়ে নিজের হাত দিয়ে নিজের চুলগুলো আওলাঝালা করে ব্যগ্র গলায় বলল, মাপ চাই, এত পেঁচাল পারিস না, ক্লিয়ার কইরা ক। রাফাত দুর্বোধ্য হাসলো, ভারী গলায় বলল, আঙ্কেল আন্টির মৃত্যুর পর পুরো হসপিটাল বন্ধ করে দেওয়া হয়। যেই হসপিটাল আঙ্কেলের স্বপ্ন ছিল, আমি আর জান্নাত দুইজনই সিদ্ধান্ত নিয়েছিলাম ডক্টর হয়ে সেখানেই জয়েন করব আমরা। জান্নায়ের বিয়ে হয়েছে 1 বছর, কিন্তু ও আমার সাথে যোগাযোগ বন্ধ করেছে প্রায় 18 মাস। কোথায় ছিল এই 6 মাস? ওর মামার কাছে? যদি তাই হয় তাহলে এত দূর কি করে বিয়ে হলো জান্নায়ের? প্রায় 3.5 ঘন্টা পথ পাড়ি দিতে হয়। ইশাক জিজ্ঞাসু গলায় বলল, কোথায় থাকে জান্নায়ের মামারা? দোহার। তুই গিয়েছিলি? না, কিছুদিন আগেই জানলাম। ইশাক তাড়া দিয়ে বলল, তাহলে চল আমরাও যাই। শান্ত চোখে তাকালো ইশাকের দিকে রাফাত, আপত্তির সুরে বলল, না, আমার প্রশ্নের জবাব আমি ওর কাছ থেকেই নেব। মৃদু কম্পনরত গলায় ইশাক বলল, তুই আসলে কি জানতে চাইছিস বলতো? উন্মাননা হয়ে আকাশের দিকে তাকায় রাফাত। সন্ধ্যা নেমেছে আরও আগেই, লালচে আবা বক্রাকার হয়ে বিছিয়ে আছে পুরো আকাশ। তার মাঝেই একটা কালো রঙের পাখি উড়ে যাচ্ছে। ওপারের দৃশ্য এখন আর চোখে স্পষ্ট নয়। অন্ধকার ঘনিয়ে দিনের আলো সরিয়ে রাতের মায়া জড়াচ্ছে প্রকৃতিকে। বাতাসের বেগ বাড়তে থাকে, আচমকাই তাল গাছের পাতা জোরালো শব্দ করতে থাকে। বাতাসে ঝংকারের সৃষ্টি হয় তীব্র, বাতাসে গাছের মস্তিষ্ক যেন লড়াই শুরু করে। নদীর পানিতে উত্তাল ঢেউ শুরু হয়। শান্ত রাস্তা হতে ধুলো এসে মাখিয়ে দেয় রাফাত আর ইশাককে। চোখ ডলতে থাকে দুই বন্ধু। বাতাসে শোষো আওয়াজ বলছে ঝড় হবে, ভয়ঙ্কর ঝড়। এর উত্তর প্রকৃতি দিয়েছে, কিন্তু তা কি ইশাকের বোধগম্য আদৌ হয়েছে? বিছানায় নম্র হয়ে বসে আছে জান্না, অনবরত শারহানের কলে বিরক্ত সে। আজ 12 দিন কথা বলেনি জান্না শারহানের সাথে। যতবার কল করেছে মোবাইলটাকে সামনে রেখে শুধু চেয়ে থাকে। পুড়ছে তার মন, সেই সাথে ক্ষয় হচ্ছে অনুভূতি। কিন্তু ভালোবাসা যে দুর্লভ, সোনার মতো পুড়তে পুড়তে খাঁটি হয়। মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে জান্নায়ের। পরীক্ষা আসার পর রাত জাগতে হয়। 2 হাতে কপালের 2 পাশ চেপে বসে আছে, কিন্তু তার কাতর স্থির দৃষ্টি মোবাইলে। এই নিয়ে আজকে সারাদিনে 60 বার কল করেছে শারহান, কিন্তু জান্না বজ্র কঠোর চকিতে তার ধ্যান ভাঙে তিতির চিকন আহ্লাদি কণ্ঠে। পরিমা, পরিমা। পা দুটো ছড়িয়ে সহজ হয়ে বসে জান্না। ঝপাট করে তার কুলে এসে পড়ে তিতি। মিষ্টি গলায় চোখের পাতা চড়িয়ে বলল, আমাকে খাইয়ে দাও। জান্না গম্ভীর মুখে বলল, তুমি এখনো খাওনি তিতি? তিতি ডান হাতের লাল চুড়িগুলো বা হাতের আঙ্গুল ঢুকিয়ে সজোরে টানতে দিতে সশব্দে বলল, না, খাইয়ে দাও। বিব্রত হয় জান্না। রাত 11টা বেজে গেছে, মেয়েটা এখনো খায়নি।
2 হাত দিয়ে তিতিকে কোল থেকে সরিয়ে বিছানায় বসায়। তিতির উথুলো চুলের মাঝে হাত দিয়ে সিথি করে দেয়। ঝকঝকে হাসে তিথি। জান্না মায়া ভরা গলায় বলল, তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। জান্না তার 2 কোমল পা পাড়াতেই পেটে মোচড় দিয়ে ওঠে। 2-1 দিন ধরে এমনটাই হচ্ছে। চঞ্চল পা দুটো দ্রুত চালিয়ে ওয়াশরুমে ঢোকে। বিছানায় বসা তিতি তা দেখেই ঠোঁট উল্টে কান্না শুরু করে। প্রায় মিনিট 5 ওয়াশরুমে অতিবাহিত করে রুমে আসে জান্না। পুরো মুখ জুড়ে ফোঁটা ফোঁটা পানির বিন্দু। ঠান্ডা পানির ঝাপটা দেওয়াতে ভালো লাগছে এখন। জান্না অবাক হয় সামনেই ভুরু বাঁকিয়ে দাঁড়ানো শুভ্রাকে দেখে। শুভ্রা শশব্যস্ত হয়ে সন্দিগ্ধ গলায় বলল, কি হয়েছে তোর? জান্না নিরুদ্বেগ গলায় বলল, তেমন কিছু না তো। কেন? শুভ্রা সরল গলায় বলল, দিদি বলল তুই নাকি বমি করছিস। জান্না দ্বিধান্বিত গলায় বলল, আসলে কয়েকদিন ধরে রাতে পড়ছি তো, ঘুম কম হচ্ছে, তাই মাথাটা কেমন ঝিমঝিম করছে। আশ্বস্ত হতে পারল না শুভ্রা। সদিগ্ধ চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলল, সত্যি কিছু হয়নি তো? জান্না খেয়াল করে ছোট তিতি তার মায়ের কাপড় থামছে ধরে জলভরা চোখে ঠোঁট উল্টো করে দাঁড়িয়ে আছে। জান্না নিচু হয়ে তিতিকে কাছে টেনে নেয়। মখমলে গলায় বলল, কি হয়েছে তিতি সোনা? দেখো পরিমার কিচ্ছু হয়নি, একদম ঠিক আছি। তিতি পিঠ ভেঙে ঝুঁকে জান্নাইয়ের গলা জড়িয়ে ধরে ভ্যাবে করে কাঁদতে থাকে। জান্না ওর পিঠের দিকটায় হাত দিয়ে ঘষতে থাকে। মোবাইলে আবার রিং বাজতে থাকে। শুভ্রা মেয়েকে টেনে নিয়ে জান্নাকে উদ্দেশ্য করে বলে, শারহান কল করছে বোধহয়, রিসিভ কর। জান্না ফিকে গলায় বলল, তিতির খাওয়া। শুভ্রা আশ্বস্ত গলায় বলল, তোকে ভাবতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। কল রিসিভ করার আগ পর্যন্ত দাঁড়িয়ে রইল শুভ্রা। তাই বাধ্য হয়ে কল রিসিভ করে জান্না তিতিকে কোলে নিয়ে রুম থেকে বের হয় শুভ্রা। জান্না ছোট দম ফেলে মোলায়েম গলায় বলল, হ্যালো। ওপাশ থেকে কোনো আওয়াজ এলো না, শুধু ক্ষীণ নিঃশ্বাসের ছন্দপতন হচ্ছে। জান্না আবারও নম্র গলায় বলল, হ্যালো। তপ্ত নিঃশ্বাস ফেলে থমথমে গলায় শারহান বলল, এতটা পাষাণ কি করে হলেন রজনীগন্ধা? আমি তো আপনার গায়ে পাষাণ প্রেয়সীর তকমা কখনো লাগাইনি। জান্না এর বিপরীতে কিছু বলল না, ধুম করে বসে রইল। ফ্যানের নিচে বসলেও তার চোখে মুখে কেমন উষ্ণতা অনুভব করতে লাগলো। আদৌ কি তা পরিবেশের উষ্ণতা, না তার হৃদয়ের দহনের, তা সে বোঝে না। শারহানের বিষণ্ণ কণ্ঠে কান্না পেল জান্নায়ের। ঘোলা চোখে উদ্দেশ্যহীনভাবে পুরো ঘাড়ে নজর বিলাতে থাকে। ঠোঁট কামড়ে কান্না রোধ করে জান্না থেকে কোনো সদুত্তর না পেয়ে শারহান ওপাশ থেকে বিরস শেষে বিতৃষ্ণা গলায় বলল, আমাকে পুড়িয়ে কতটুকু শান্তি পাবেন রজনীগন্ধা? যে দহনে আমায় পোড়াবেন, তার আজ যে আপনাকেও সহ্য করতে হবে। জান্না ঠোঁট ভেঙে কাঁদতে লাগলো। চেনা পরিবেশটা হঠাৎ অচেনা মনে হলো। বুকের হাহাকার বাড়তে লাগলো। তার স্মিত ধারায় গড়িয়ে পড়া জলধারা ক্রমশ বাড়তে লাগলো। শারহান তার নয়ন যুগল নির্মিলিত করে বদ্ধ চোখে ভেসে ওঠে জান্নায়ের 2 চোখ। সে হাস্যজল 2 চোখ। আবেগ ভরা গলায় আর্তনাদ মিশিয়ে শারহান বলল, কি করে পারলেন এমনটা করতে? এই 12টা দিন একবার আপনার মনে হলো না আমি আপনাকে ছাড়া অচল? জান্না কিছু বলল না। কান্না গিলে নিয়ে আবেগশূন্য দৃষ্টিতে এলোমেলো তাকালো। শারহান ধীর হয়ে বলল, আমি নিজেকে বদলাতে চেয়েছি অনেকবার, কিন্তু দ্বিতীয় সুযোগ আমি পাইনি। আমি নিজে যাইনি আপনার কাছে, আপনি নিজে এসে কড়া নেড়েছেন আমার বদ্ধদ্বারে। গত 2 মাসে আমার রন্ধ্রে রন্ধ্রে মিশিয়েছেন নিজেকে, আমার পচা নর্দমায় পদ্মফুল হয়ে ফুটেছেন। এখন কেন মেনে নিতে পারছেন না আমাকে? নাকি আমার প্রয়োজন ফুরিয়ে গেছে আপনার জীবনে? শারহান থামলো। জান্নায়ের মুখ নিশ্চিত ধ্বনি বলছে সে কাঁদছে। শারহান কঠিন গলায় বলে ওঠে, তবে যদি তাই হয়ে থাকে তাহলে আপনি ভুল করছেন। আমার জীবনে আপনার প্রয়োজন কখনো ফুরাবে না। কোনো কিছুর বিনিময়ে আপনাকে আমি ছাড়ছি না। যে সুযোগ আপনাকে আমি দিয়েছি তা আপনি কাজে লাগাননি। নাও মাই টার্ন। নিজেকে আপনার যোগ্য করার চেষ্টা আমি করছি। শুধু একটা সুযোগ চাই আমি। ভালো থাকবেন। কল কাটতেই ঠুকরে কেঁদে ওঠে জান্না। উত্তাল নদীর মতো উতলে উঠছে তার নয়নাসার। তার মেদহীন পেটের উপর আলতো হাত রেখে ক্রন্দনরত গলায় স্বগোক্তি করে ওঠে, আমি দিলাম আপনাকে সুযোগ শারহান। আপনি আমার প্রাণ হয়ে ফিরে আসুন, প্লিজ ফিরে আসুন। এই ছিল জান্নায়ের 34 থেকে 36 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।